এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে, যেদিন সমুদ্র গহ্বর থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবিয়া অরণ্য আপন জন্মের প্রথম ক্রন্দন উঠিয়াছে। সেই দিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক। মৃত্যুর পর, মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রের বদলে দিন রাতে। কথাটা এভাবেই শুরু করা যাক। জনৈক বৈজ্ঞানিক গবেষণাগার কাজের মধ্যে তিনি ডুবে আছেন। এক সময় তার খেয়াল হলো রাত এখন কত, 2, 3টে। টেলিফোনটাও অর্ধেক অকেজো। তার পক্ষে এখন সময় ঠিক করে বলা অসম্ভব। ঘড়িটা অনেকক্ষণ বন্ধ হয়ে আছে। চাবি দেবার কথা তার মনেই থাকে না। হঠাৎ মনে হলো কে যেন খুব কাছেই কোথায় দাঁড়িয়ে আছে, যেন ওর নিঃশ্বাস তাকে স্পর্শ করছে। হাসি পেল তার। সে বিজ্ঞানী, অশরীরী আত্মায় তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। এখানে তার এই গবেষণাগারে এত রাত্রে দ্বিতীয় কোনো প্রাণীর অস্তিত্ব একেবারেই অসম্ভব। এখানে যা কিছু আছে সব মৃত প্রস্তরীভূত ফসিল। এদের জন্ম মৃত্যুর হিসেবে সবচেয়ে কম সময় 4 অঙ্ক বছরের চেয়ে বেশি। এরা এসব মৃত মমিরা আর কোনোদিনও এই পৃথিবীর আলোয় ফিরে আসতে পারবে না। সুতরাং দ্বিতীয় কোনো অস্তিত্বর প্রসঙ্গ চাপা দিয়ে আপাতত সে আবার তার কাজে ফিরে গেল। কটা বাজল তার কিছু ঠিক পেলে। একটি সুস্পষ্ট তীক্ষ্ণ কণ্ঠ যেন দেয়াল ফুঁড়ে তার কানে এসে বাজল। সে লাফিয়ে উঠে বেশি আলোর বাতিটা জ্বালালো। সারা ঘর যেন মুহূর্তে ধপ করে জ্বলে উঠল। সব কিছুই এখন স্বচ্ছ, পরিচিত, স্পষ্ট। একটি অতিরিক্ত ছায়াও কোথাও নেই। সে অবাক হয়ে চারদিকে তাকালো। তারপর ওই বেশি আলোর বাতিটা নিভিয়ে তার কাজের টেবিলের আবার ফিরে এলো। এক টুকরো পাথর নিয়ে অনেক দিন থেকে কাজ করছিল সে। এতে আটকে ছিল কয়েকটি নীলচে সবুজ শ্যাওলার বিন্দু। এদের বয়সের একটা হিসাব তার দরকার। তুমি ঘড়িতে চাবি দিতে ভুলে যাও কেন? আবার ওই ভৌতিক কণ্ঠের আওয়াজ স্পষ্ট নির্ভুল। কে কথা বলছে তাকে প্রশ্ন করছে। কিন্তু এবার আর উঠল না সে, জ্বলল না সেই আলো। শুধু বিরক্তি কণ্ঠে জবাব দিল, ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টা আমার সময়ের হিসাবে প্রায় মূল্যহীন। কেন? আমি তো সময় গুনি 1000 বছর নিয়ে, মিনিট সেকেন্ড নিয়ে নয়। তাহলে এরকম একটি ঘড়ি কিনলেই পারো। এমন ঘড়ি মানুষ তৈরি করতে পারে না। এ যে মহাকালের ঘড়ি। কিছুক্ষণ আর ওর কোনো সারা শব্দ শোনা গেল না। সে তার কাজে মন দিল। সে বারবার করে দেখল পাথরে আটকানো কয়টি শ্যাওলার বিন্দু। নিশ্চয় এরা আদিম পৃথিবীর কোনো প্রান্তে সূর্যের আলোয় সমুদ্রের নীলে সাঁতরে বেড়াতো একদিন। তারপর কোনো দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এই পাথরের সঙ্গে। সে থেকেই এরা মহাকালের শিলালিপি হয়ে আটকে আছে এরই মধ্যে। কিন্তু কবে, কতদিন আগে? এর হিসাবে লুকানো রয়েছে এই লিপির অর্থ। এদের প্রথম আবির্ভাব হাদিস। পৃথিবীর বয়স কত? সেই কণ্ঠ। ধরো প্রায় 500 কোটি বছর। নিষ্প্রিয় কণ্ঠে সে জবাব দিল, আর তোমার সামনে পাথরে আটকানো কয়টি শ্যাওলার? জানি না। আমি কিন্তু জানি। ওর চাপা হাসি যেন
স্পষ্টই শুনতে পেল। ও কি তাকে ঠাট্টা করছে? কেমন করে জানলে তুমি? আমি একটু আগে ডক্টর ঘর ঘুরে ঘুরে এসেছি। তিনি এর হিসাব মিলিয়েছেন। কত বছর তার হিসেব? প্রায় 200 কোটি বছর। 200 কোটি বছর? আচমকা কথাটা সে একটু টেনে উচ্চারণ করল, ঠিক যেন বিশ্বাস হলো না। আচমকা কথাটা সে একটু টেনে উচ্চারণ করল, ঠিক যেন বিশ্বাস হলো না। আবার অবিশ্বাসে উড়িয়ে দেওয়ার জোরও তার ছিল না। সেই কণ্ঠে আবার চাপা হাসি উপচে উঠল। বিশ্বাস হচ্ছে না বুঝি? অবিশ্বাসের কি আছে? হয়তো হবেও বা। 1000 বছরকে মিনিট ধরে হিসেব করলে 200 কোটি বছরকে কি খুব বেশি দীর্ঘ মনে হবে? হয়তো না। সে চুপ করল। নিঃশ্বাস হলো সেই কণ্ঠটিতেও। বাহিরের পৃথিবী তখন নিশ্চিম রাত্রির অতল অন্ধকারে অসার। এখন এই ঘরে মৃত পুরাতন ফসিলের স্তূপে শুধু একমাত্র জাগ্রত জীবন্ত সে নিজে, আর কেউ কোথাও নেই। কিন্তু সত্যি তো, তুমি একা নও, আমিও তো তোমার সঙ্গে রয়েছি। কে তুমি? সে কথা থাক, বরং আমি একটি গল্প বলি, তুমি শোনো। তারপর সম্মতির জন্য বিন্দুমাত্র অপেক্ষা না করে সে শুরু করল। ইচুরো ওগার, ওখানে আমি কিছুদিন আগে গিয়েছিলাম। আশা করি নাম শুনেছ, বুঝেছ। উনি জাপানি। টোকিওর কাছে এক জলভূমি খুঁড়ে ওরা একটি কাঠের খালে কটি পদ্ম বীজ পেয়েছিলেন। হয়তোবা ওখানে এক সময় গোরস্থান ছিল। মৃতের সঙ্গে কবরে নানা রকমের জিনিস দেবার প্রথা খুবই প্রাচীন। তখন জাপানে কবর পদ্ম বীজ দেবার রেওয়াজ ছিল বোধহয়। কিন্তু সে কতদিন আগে জানো? না, অনেক অনেক আগে থেকেই এই রেওয়াজ চালু হয়েছিল। কিন্তু ইচিরো ওগার পদ্মবীজরা ছিল কমপক্ষে 2000 বছরের পুরানো। শুনে তুমি অবাক হবে, এসব বীজের দুটো তার হাতে পড়ে বেঁচে গেছে। এই থেকে চারা গজিয়ে এবং ফুল ধরেছে। মানে খুবই সোজা। আমি যা বলেছি তার একটি শব্দও বানানো নয়। 2000 বছর ধরে একটি বীজ বেঁচে থাকে এবং এ থেকে চারা হয়, ফুল ধরে। এই কেমন অবিশ্বাস্য ঠেকে। ও হেসে উঠল। তারপর বলল, তোমার পক্ষে এতে অবাক হবার সত্যিই তো কোনো কারণ দেখি না। 2000 বছর তোমার হিসাব তো 2 মিনিটের বেশি নয়, তাই না? সে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর একটা হিসেব করল মনে মনে। পৃথিবীর বয়স 5 থেকে 700 কোটি বছর। জীবনের শুরু 250 কোটি বছর আগে। আদি ফসিলের বয়স 50 কোটি বছর। ডাইনোসরদের জন্ম প্রায় 20 কোটি বছর আগে। স্তন্যপায়ীর আবির্ভাব 12 কোটি বছর আগে। আর মানুষ যে জন্মেছে মাত্র 20 লক্ষ বছর আগে। তার সভ্যতার বয়স সবচেয়ে বেশি হলে 12,000 বছর। এবং আধুনিক সভ্যতার শুরু মাত্র 400 বছর আগে। তুমি মন খারাপ করো না। সেই কণ্ঠে আবার কথা বলো। আসলে তোমার কথাই সত্যি। জীবনের হিসাবে 1000 বছর কিছু নয়, 1 মিনিট মাত্র। আমিও দেখে অবাক হলাম। 2000 বছরের পুরানো পদ্ম গাছে ঠিক আজকের পদ্মের মতোই ফুল ফুটছে। একই আকার, আয়তন, বর্ণ, গন্ধ একটুও বদলায়নি। এত বছরের মানুষের সভ্যতার কি প্রচণ্ড পরিবর্তনই না হয়েছে, অথচ জীবনে এ তুলনায় কি স্থির, নিশ্চল, নিথর? সেই কণ্ঠ নীরব হলো, কিন্তু সে আর কাজে মন দিতে পারবে এমন ভরসা পেল না। আগত্য ড্রয়ার থেকে পপুলার সায়েন্সের একটি বই বের করে পড়তে শুরু করলো। ভাবলো আগামী সপ্তাহে তার রেডিও বক্তৃতার একটা খসড়া করবে সে। কিন্তু বেশি দূর আর এগুতে পারল না। তার রাবাউত রাতের অতিথি আবার কথা বলতে শুরু করলো। এবার সে প্রসঙ্গটা পাল্টালো, বলল, সেদিন সায়েন্সের ক্লাবে জীবনের উদ্ভব বক্তৃতামালায়
তোমার প্রোগ্রামে আমি কিন্তু উপস্থিত ছিলাম। কেমন লাগলো আমার বক্তৃতা? ভালো। তবে কি জানো, বিষয়টি আরো একটু সহজ করে তুমি বলতে পারতে। যথা, এই যেমন আমরা ভাবি জীবন আপনা থেকেই সৃষ্টি হয়নি, কেউ একে সৃষ্টি করেছেন, আমাদের এই ধারণার কারণ সম্পর্কে তোমার কিছু বলা উচিত ছিল। কি বলতে পারতাম আমি? বলতে পারতে আদিম যুগে সব কুমোরদের কথা, যারা কাদামাটি দিয়ে পুতুল গড়ে ভাবত এমনি কোনো পদার্থ দিয়ে তার দেহ কেউ তৈরি করেছে, এতে প্রাণ দিয়েছে। বলতে পারত অস্ট্রেলিয়ার বুশম্যানদের কথা, যারা আজও ভাবে জীবজন্তু মানুষ সবাই কাদার মাটির তৈরি এবং এদের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছে তাদের দেহ তৈরি করে। বলতে পারতে নিউজিল্যান্ডের মাওরিদের কথা, যারা ভাবে জীব মাত্রই কাদা ও রক্তের মিশ্রণে তৈরি এবং এদের মুখে মুখ লাগিয়ে ফু দিয়ে কেউ এদের জীবন দান করেছে। কিন্তু আমি তো বলছিলাম, সে প্রতিবাদ করল, একবারের অ্যারিস্টটল থেকে শুরু করে সপ্তদশ শতকের বিজ্ঞানীদের জীবন সম্পর্কে ধারণার কথা, যারা ভাবেন জীবন সৃষ্টি হয়েছে জড় পদার্থ থেকে। আমি তাদের সব প্রিয় প্রচলিত দৃষ্টান্ত সমূহ উল্লেখ করতে ভুলিনি। সেই যে পচা মাংস থেকে কৃমির উদ্ভব, কাদার পিণ্ড থেকে চারা গাছের জন্ম, গর্ত থেকে বেরিয়ে আসা মাছ কিংবা সাপের কথা। বলেছিলে বটে, কিন্তু আবার কি মনে হয় আমার কি মনে হয় জানো, এইসব যেন একটু বেশি একাডেমিক। হামেশাই এইসব দৃষ্টান্ত বই পুস্তকে আমাদের চোখে পড়ে। সে একটু থামল, তারপর আবার বলল, তাছাড়া জীবন সম্পর্কে সপ্তদশ শতকের আজগুবি ধারণার দু একটি নজিরও তুমি বলতে পারতে। সেই যে বিখ্যাত গাছের কাহিনী সে সময় চালু ছিল, যার পাতা জলে পড়লে মাছ হতো আর ডাঙায় পড়লে হতো পাখি। আমি ঠিক এই দৃষ্টিকোণ থেকে সমস্যাটিকে দেখিনি। আমি মোটামুটি এর একটি বৈজ্ঞানিক রূপরেখা দেবার চেষ্টা করেছিলাম। তাই বলেছিলাম, এই যুগের বিজ্ঞানী ফ্রঁসোয়া রিড্ডির কথা। তিনি কাপড়ে মাংসের টুকরো ঢেকে রেখে প্রমাণ করেছিলেন যে মাছের ডিম থেকে আসলে মাংসের কৃমি জন্ম হয়, মাংস থেকে স্বতঃস্ফূর্তভাবে এরা জন্মায় না। আমি বলেছিলাম এর পরিবর্তে শতকের বিজ্ঞানী স্পেলেন জেনির কথা। তিনি রুটি দিয়ে এমনি পরীক্ষা করে দেখিয়েছিলেন যে রুটিকে বাইরের ছোঁয়াচ থেকে আলাদা রাখলে এতে কিছুতেই ছত্রাক জন্মাতে পারে না। এবং তারপর সোজা চলে এসেছিলাম ঊনবিংশ শতাব্দে পাস্তুরের গবেষণায়। তিনি সন্দেহাতীতভাবে জীবাণুর অস্তিত্ব প্রমাণ করে দেখিয়েছিলেন জীবন সৃষ্টি হয় জীবন থেকে, জড় পদার্থ থেকে নয়। সে থামল। তার মনে পড়ল বক্তৃতাটি তৈরির জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। সায়েন্স ক্লাবের লোকেরা একেবারে আচমকা এসে তাকে প্রায় জোর করে ধরে নিয়ে গিয়েছিল। সম্ভবত আরও কারো ওখানে বক্তৃতা দেবার কথা ছিল। তিনি হয়তো শেষ অবধি আসেননি, তাই ওরা চড়াও হয়েছিল তারই উপর। তোমার স্যুপ তৈরির উপমাটা কিন্তু চমৎকার হয়েছিল। ওর প্রশংসা শুনে তার মনে পড়ল সে আদিম সমুদ্রকে উনুনে চাপানো স্যুপের একটি কড়াইয়ের সঙ্গে তুলনা করেছিল। সেখানে আদিকালের প্রচণ্ড তাপে সিদ্ধ হচ্ছিল পৃথিবী ধুয়ে আসা সব লবণ, আগ্নেয়গিরির উদ্গীর্ণ লাভা স্রোত এবং বৃষ্টি ধোয়ায় আকাশের অজস্র গ্যাস। মহাকালের মহাসমুদ্র এই স্যুপ রান্না চলছিল প্রায় 200 কোটি বছর ধরে। সুতরাং এই বিপুল সময় যে পরিমাণ ভাঙাগড়া
মিলন মিশ্রণ চলছিল। এতে জীবনের মতো একটি রাসায়নিক পদার্থের সৃষ্টি সত্যি তেমন কোনো অসম্ভব ঘটনা নয়। তাই সে বলেছিল, বানরের হাতের টাইপরাইটারে যদি হাজার হাজার বছরে একগুচ্ছ শেক্সপিয়রের সনেট লেখা সম্ভব হয়, তবে 200 কোটি বছরে আদিম সমুদ্র জীবনে আবির্ভাব তো শুধু স্বাভাবিক ঘটনা। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি বরং 1 কাপ কফি তৈরি করো। সেই রহস্যময় কণ্ঠ যেন তাকে আদেশ করল। প্রস্তাবটি এই মুহূর্তে তার কাছে লোভনীয় মনে হলো। গরম জলের কেটলি হিটারে চাপিয়ে সে সুইচ টিপল। তারপর আবার সেই বই খুলল, কিন্তু পড়া হলো না। ও তার গল্প শুরু করল। সে নাকি কিছুদিন আগে আমেরিকা প্রবাসী হাঙ্গেরীয় বিজ্ঞানী ডক্টর নেগির ওখানে গিয়েছিল। তিনি নাকি ফরাসি দেশ থেকে কুড়িয়ে আনা আনকোরা উল্কাপিণ্ডের পাথরে জৈব পদার্থের চিহ্ন খুঁজে পেয়েছেন। তার নাকি ধারণা, মহাশূন্যে কোটি কোটি বছর আগেই প্রাণ সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীতে প্রাণের বীজ সঞ্চারিত হয়েছে ওখান থেকেই। সে তার বই বন্ধ করল। এই সমস্যা সম্পর্কে যে সে যথেষ্টই জানত, তাই বলল, এতে প্রাণের জন্ম রহস্যের সমাধান হয় না। ধরা যাক মহাশূন্যে প্রাণ সৃষ্টি হয়েছে, কিন্তু কেমন করে? আর ওখান থেকে পৃথিবীতে প্রাণের বীজ বপনের তথ্য আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয়। মহাজাগতিক রশ্মির বেড়াজাল বেরিয়ে এমনি সব উন্মুক্ত প্রাণকণিকার পক্ষে সজীব অবস্থায় পৃথিবীতে পৌঁছানো অসম্ভব ঘটনা। তাছাড়া মহাশূন্যে জৈব পদার্থ সৃষ্টি হলেও প্রাণের মতো জটিল পদার্থের সৃষ্টি জলের সান্নিধ্য ছাড়া সম্ভব নয়। জল সর্বদ্রাবক, খাদ্য সরবরাহ ও খাদ্য সঞ্চালনের পক্ষ থেকে অপরিহার্য। সে থামল। তার কেটলিতে জল ফুটতে শুরু করেছে। সে কাপে কফি ঢালল। অন্য পক্ষ একেবারে নিঃশব্দ। কফির কাপে চুমুক দিতেই তার মুড ফিরে এলো। সে পপুলার সায়েন্সের সেই বইটিতে আবার মন দিল। সম্ভবত সে অনেকক্ষণ পড়েছিল। অন্ধকার রাত্রির স্তব্ধতা ভেদ করে যখন প্রচণ্ড শব্দে একটি প্লেন উড়ে গিয়েছিল, তার স্পষ্ট মনে আছে। তখনও সে জেগেছিল। তারপর আর কিছুই মনে নেই। এক আশ্চর্য স্বপ্নে সে তখন বিভোর। সে দেখল তার সামনে সূর্য জ্বলছে। উদ্যম আগুনের ঢেউ উত্তাল হয়ে উপচে পড়ছে চারদিকে। তারপর যেন হঠাৎ সেই অসীম আগুনের বুক পুড়ে ছিটকে বেরিয়ে এলো আমাদের পৃথিবী, এবং সে জ্বলে জ্বলে ছুটে চলল মহাশূন্যের অন্ধকার ভেদ করে অসম্ভব বেগে উল্কার মতো। তোর কি হয়েছে রে পণ্ডিত্যা? পণ্ডিত্যা, এ পণ্ডিত্যা। তারপর যেন হঠাৎ সেই অসীম আগুনের বুক চিরে ছিটকে বেরিয়ে এলো আমাদের পৃথিবী, এবং সেই জলে জলে ছুটে চলল মহাশূন্যের অন্ধকার ভেদ করে অসম্ভব বেগে উল্কার মতো। পৃথিবীর সেই জ্বলন্ত আগুন ক্রমে নিভে এলো। বাষ্প গলে হলো তরল টকবগে আগুনের সমুদ্র। এর অজস্র গলিত ধাতব পদার্থের ঢেউ জোয়ার উত্তাল সমুদ্রের উন্মাদনা অতিক্রম করে ক্রমে ক্রমে শান্ত হলো। তরল পৃথিবীর রূপান্তর শুরু হলো কঠিনে। প্রথম সবচেয়ে ভারী পদার্থগুলো থিতিয়ে জমল নিচে। তারপর জমা হলো একের পর এক কম ওজনের মাল মশল্লা। এমনি করেই পৃথিবীর হৃৎপিণ্ড তৈরি হলো লোহায়। তারপর ক্রমান্বয়ে জমল বেসল্ট ও গ্রানাইটের স্তর। অবশ্যই মাটির তখনও জন্মই হয়নি। ঘুমের মধ্যেও সে যেন শুনতে পেল সেই কণ্ঠ তাকে স্পষ্ট করে অনেক দূর থেকে বলছে, তুমি এই পৃথিবীকে সদ্য কড়াই থেকে নামানো একটি আধাসিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করো না কেন। মনে করো এর ভিতরে প্রায় গলানো হলুদ কুসুম সেই তপ্ত লোহাপিণ্ড, এর সাদা অংশ এবং শক্ত খোলস যথাক্রমে
বেসল্ট ও গ্রানাইটের স্তর। তারপরেই কণ্ঠস্বর আবার মিলিয়ে গেল। সে ফিরে গেল তার স্বপ্নে। সে দেখল তারই চোখের সামনে ক্রমে পৃথিবীর খোল ভাঙছে এবং এমনি সব বিশাল গর্ত সৃষ্টি হচ্ছে সর্বত্র। এই সবকটি গর্তই তখন শুকনো পাথুরে আর অতল স্পর্শে গভীর। তারপর সে দেখল কে যেন এই মৃত বিদার্থ পৃথিবীকে ঢেকে দিল গভীর কালো কফিনে। পৃথিবীর আর কিছুই তার চোখে পড়ল না। সে বুঝতে পারল পৃথিবীর তাপ অনেক কমে গেছে এবং তাকে ঘিরে ফেলেছে জলীয় বাষ্পের গভীর ঘন মেঘ। তবু বৃষ্টি হলো না অনেক দিন। পৃথিবীর উত্তাপ কেবল এই মেঘকে বারবার দূরে ঠেলে দিল। শেষে একদিন আকাশ চৌচির হলো, বিদ্যুতের তীক্ষ্ণ শিখায় গর্জে উঠল মেঘের দল, যেন শতাব্দীর পঞ্চীভূত ক্ষোভে। তারপর নামল অশ্রান্ত বৃষ্টির ধারা। বৃষ্টির শব্দে তার ঘুম গভীরতর হলো, স্বপ্ন আবছা হয়ে মিলে গেল হঠাৎ। এই অবস্থায় তার কতক্ষণ কেটেছিল সে জানে না। একসময় সে শুনতে পেল সেই পরিচিত কণ্ঠের মৃদু আওয়াজ। সে যেন তাকে ডেকে বলল, দেখো দেখো, চেয়ে দেখো, এমন দৃশ্য আর কোনো দিন দেখবে না। সে গভীর ঘুম থেকে জেগে উঠল তার হারানো স্বপ্নের রাজ্যে। সে দেখল পৃথিবীর এই মৃত অন্ধকার থেকে জেগে উঠেছে আলোর রাজ্যে। তার এই স্পষ্ট ইশারা উচ্চারিত হয়েছে দিগন্ত রেখায়। বিকর্ণ আলোক রাশিতে সে স্পষ্ট দেখতে পেল পৃথিবীর সেই সব বিভৎস অতল স্পর্শী গর্তরা মিলিয়ে গেছে নীল সমুদ্রের গভীরে। ভোরের হাওয়ায় ঈষৎ আন্দোলিত এই নীলে আবির ছড়িয়ে ফুটেছে নতুন দিনের আভাস। সূর্য মুখ তুলল নীলের ঘোমটা খুলে দিগন্তে। আকাশ রঙিন হলো, অন্ধকার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে সূর্য স্বয়ম্বর হলো জলদি। ক্রিং 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 ফোন বাজছে। এবার সত্যি সত্যি তার ঘুম ভেঙে গেল। রাত দুপুরে কে তাকে ডাকছে? তার স্ত্রী নয় তো? কোনো বিপদ হয়নি তো হঠাৎ? সে তাড়াতাড়ি রিসিভার তুলল। হ্যালো, সরি, রং নাম্বার। না, কেউ নয়। অগাত্য সে আগের বইটি খুলল। এরই উপর মাথায় রেখে সে ঘুমিয়ে পড়েছিল। কিছু পড়া হলো না। সেই কণ্ঠ আবার সোচ্চার হলো। চমৎকার স্বপ্ন দেখলে, তাই না? চমৎকার আসলে এই নিয়ে পড়ছিলাম কি না? কিন্তু বৃষ্টি শুরু হতেই তো তুমি একেবারে অঘোর ঘুমে ঘুমিয়ে পড়লে। আমি না ডাকলে পৃথিবী প্রথম প্রভাতের এই আশ্চর্য দৃশ্য তোমার আর দেখা হতো না। তা হয়তো হতো না, কিন্তু এই বৃষ্টি কতদিন হয়েছিল জানো? কয়েক শতাব্দী অশ্রান্ত অবিরাম এমন বৃষ্টি আর কোনোদিন এই পৃথিবীতে হবে না। সেটুকু থামল, তারপর বলল, কি জানো, বইটিতে এই বৃষ্টির একটি চমৎকার বর্ণনা রয়েছে। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। রাত এখনো গভীর। নিশ্চিম অন্ধকারে আকাশে জ্বলছে তারকাদের দল। কাছের কোনো গাছ থেকে একটি নিঃসঙ্গ পাখি ডাকছে একটানা সুরে। সে তার চেয়ারে ফিরে এলো। তোমার আজ কোনো কাজ হলো না সেই কণ্ঠ। তুমি বরং তোমার আগামী রেডিও বক্তৃতার খসড়াটি আমাকে শোনাও। কিন্তু এখনো সবকিছু আমি গুছিয়ে উঠতে পারিনি তো। তা যতটুকু হয়েছে তাই বলো না। আচ্ছা, এরকম বললে কেমন হয়? সে শুরু করলো। সূর্য থেকে পৃথিবীর জন্ম, তাপ হারিয়ে পৃথিবী ঠান্ডা হওয়া এবং এর আনুষঙ্গিক পরিবর্তনের কাহিনী, এবং সমুদ্রের জন্ম ও আমি সমুদ্রের প্রাণের প্রথম ভব। সে একটু থামল, তার বারুদারণ করলো। আমি সমুদ্র জীবনের উদ্ভব। কি আশ্চর্য ঘটনা, তাই না? সন্দেহ নেই আমি ঠিক করছি। হ্যারেন ওরে তার সহকর্মী মিলারের সেই পরীক্ষিয়েই জীবন রহস্যের গ্রন্থে মোচড়টা শুরু করব। একটু নীরব থেকে কি যেন সে ভাবল, তারপর বলল,
দেখো কি সাধারণ অথচ কি যুগান্তকারী পরীক্ষা। অথচ মাত্র 13 বছর আগে 1955 সালে তারা এতে সফলতা লাভ করেছিল। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের অনুকরণে তারা একটি কাচের নলে নিয়েছিলেন মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প। অক্সিজেনকে বাদ দেওয়া হয়েছিল কারণ সেই পৃথিবীর আকাশে মুক্ত অক্সিজেন তখন ছিল না। তারা নলটি তাতিয়েছিলেন বিদ্যুৎ স্ফুলিঙ্গে। তাদের অনুমান সত্য প্রমাণিত হলো। এ থেকে জন্মালো অ্যামিনো অ্যাসিডের অণু, মানে প্রোটিন তৈরির প্রথম ধাপ। প্রোটোপ্লাজম বা প্রাণপঙ্খ আসলে একটি প্রোটিন এবং তার জটিল কাঠামো তৈরি হয়েছে অ্যামিনো অ্যাসিডের কাঠঘরে। সে একটু থেমে বলল, বড় কঠিন একে সহজ করে বোঝানো। আমি কিন্তু কথাটা অন্যভাবে বলার পক্ষপাতী। সেই কণ্ঠের জবাব এলো, যেমন প্রোটিন যদি একটি কবিতার পংক্তি হয়, তবে অ্যামিনো অ্যাসিডরা এর শব্দ প্রত্যয়, এবং বলা যায় এতেই লিখিত রয়েছে জীবনের অনন্য কবিতা। অর্থাৎ যদি আরও সঠিকতর সংজ্ঞা চাও তবে বলবো জীবন অ্যামিনো অ্যাসিড রূপে শব্দগুচ্ছের একটি অনন্য অর্থবহ গ্রন্থ। সে একটু থামল, তারপর আবার বলল, কিন্তু মনে রাখো, পৃথিবীতে এমনি শব্দ প্রত্যয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বহু। এতে লিখিত কবিতা পংক্তিরও প্রোটিন পৃথিবীতে অভাব নেই, কিন্তু সব মিলিয়ে আদ্য অবধি লেখা হয়েছে শুধু একটি মাত্র সম্পূর্ণ কবিতা, এবং সেই জীবন। তার কোনো দোষ নেই। তোমার ভাষা কবিদের মতো। তুমি কি কবি? সে প্রশ্ন করল। আর তুমি? ওর কাছ থেকে পাল্টা প্রশ্ন এলো। দেখতেই পাচ্ছ আমি বিজ্ঞানের ছাত্র। তা পাচ্ছি, কিন্তু আমার কাছে বিজ্ঞানী ও কবিদের মধ্যকার পার্থক্য খুব বেশি বলে মনে হয় না। আসলে এরা দুজনেই সূত্রদ্রষ্টা, পথিক অনুসারী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাড়ারে উভয়েরই লুটেলের ভূমিকা। যাজ্ঞে সব কথা। এখানে কি তোমার বক্তব্য শেষ হবে? না, আমি রুশ বিজ্ঞানী ওপারিনের তথ্য উল্লেখ করব। তাকে বাদ দিয়ে জীবনের উদ্ভব ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। তা হয় না অবশ্যই, কিন্তু এর আগে ক্যালভিনের গবেষণা সম্পর্কে একটি কিছু বলা বোধহয় দরকার। তিনি অধ্যাপক উরে ও স্টোনেলের মিলারের ব্যবহৃত পদার্থের গামা রাশি চালিয়ে পেয়েছিলেন পিউরিন ও পিরামিডিন। আর সবাই জানে যে এই দুটি পদার্থ নিউক্লিক অ্যাসিডের মৌলিক উপাদান। এ থেকে অনুমান করা যায় যে এভাবেই হয়তো প্রকৃতির রাজ্যের সৃষ্টি হয়েছে ভাইরাস জীবনের অণুকণা। নিউক্লিক অ্যাসিডের তৈরি এই কণাগুলোকে তাই বলা হয় জড় ও জীবনের সেতুবন্ধ। তা না হয় বলবো। সে বলল, তারপর একটু থেমে শুরু করলো। ওপারিনের ধারণা মূলত স্টানিল মিলারদের থেকে খুব আলাদা কিছু নয়। অবশ্যই তিনি তার তথ্য প্রকাশ করেন এদের অনেক আগে। তিনি সেই নিষ্প্রাণ আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন কিংবা নাইট্রোজেনের অস্তিত্ব আশা করেননি। তার মতে সেখানে ছিল কার্বন ও জলীয় বাষ্পের প্রাচুর্য। সেই আদিম বায়ুমণ্ডলে বিকীর্ণ বিদ্যুৎ ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এ থেকেই তৈরি হলো হাইড্রোকার্বন। বৃষ্টির জলে এসব পদার্থ ধুয়ে এসে জমল সমুদ্রে। আগ্নেয়গিরির বিস্ফোরণে উৎক্ষিপ্ত লাভা স্রোত থেকে এলো কার্বাইড। ততদিনে পৃথিবী আকাশে অ্যামোনিয়ার জন্ম হয়েছে। সেও বৃষ্টিতে গলে এলো সাগরে। আরও এলো পৃথিবীর ক্ষয়ের যাওয়া
উন্মুক্ত পাথরের বুক ধুয়ে নানা জাতের লবণ, তারপর আদিম সমুদ্রের উষ্ণ জলে এভাবেই শেষ হলো সেই স্যুপ তৈরির প্রয়োজন। এই স্যুপ তৈরি হতে সময় লাগলো 200 থেকে 250 কোটি বছর। কার্বনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জটিল থেকে জটিলতর অণুগোষ্ঠী, বলা যায় মহা অণু। একটি মৃদু হাসি যেন মুহূর্তের জন্য এই ঘরের চকিতে এলো। সে হঠাৎ থেমে গেল, তারপর বলল, হাসলে নাকি? তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত। সেই অনুতপ্ত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করল। আসলে কি জানো, আমরা জীবনের জটিলতা সম্পর্কে এত কথা বলি যে এর দৈহিক গঠনের কথা আমাদের মনেই থাকে না। আশ্চর্য কি জানো, অথচ কি আশ্চর্য, এইসব জটিলতার কেন্দ্রে রয়েছে কার্বন, আমাদের চিরপরিচিত তুচ্ছ ছাই ভস্ম। কেমন অদ্ভুত মনে হয়, তাই না? হয়তো তাই ছাই আমাদের কাছে খুবই মূল্যহীন। বাইরে তখন ভোরের আলো ফুটেছে, স্পষ্ট শোনা যাচ্ছে পাখিদের কলকলে। অন্ধকার আর নৈশব্দের স্থবিরতা ভেদ করে উচ্চকিত হচ্ছে প্রাণের স্পন্দন, জীবনের সুস্পষ্ট কলরব। সে জানালা খুলে দিল। ভোরের ঠান্ডা হাওয়া এসে লাগলো তার মুখে। তার মনে হলো রাত জাগার ক্লান্তিও যেন এই মুহূর্তেই ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল। সে ফিরে এলো তার চেয়ারে। অমনি সেই কণ্ঠ থেকে জিজ্ঞেস করল, তোমার বক্তৃতার খসড়া কিন্তু শেষ হয়নি? সে আবার শুরু করলো, আমার বক্তব্য প্রায় শেষ হয়ে এসেছে। সেই স্যুপ থেকেই তৈরি হলো জেলির মতো টুকরো টুকরো কলয়েড কণিকা। ওপারিন এদের নাম দিয়েছেন কোয়াসের ভেট। এদের রাসায়নিক সংগঠন সম্পর্কে সঠিক কিছু তিনি বলেননি। হতে পারে এরা প্রোটিন কণিকা, প্রাণপঙ্কের কোনো দোসর পদার্থ। সে যাই হোক, এসব কোয়াসের ভেট কণিকার সমুদ্র থেকে শুষে নিল নানা ধরনের জৈব অজৈব পদার্থ। ফলে তারা আয়তনে বাড়ল এবং শেষে ফেটে টুকরো টুকরো হয়ে জন্ম নিল নতুন কোয়াসের ভেট কণিকাদের। এসব বাচ্চা কণিকারা আবার বড়দের এই অনুসরণ করল। কিন্তু আমাদের মনে রাখা দরকার, এদের সবার রাসায়নিক গঠন হুবহু এক ছিল না। ফলে ওদের মধ্যে বড় হওয়া ও দীর্ঘকাল বেঁচে থাকার সম্ভাবনায় তারতম্য ঘটল। এর উপর সমুদ্রের খাদ্য ভাণ্ডারে একসময় ঘাটতি পড়ল। ফলে এদের মধ্যে হয়ে গেল এক ধরনের বাঁচার লড়াই। যাদের শরীরে রাসায়নিক গঠন এক ধরনের খাদ্য নিয়ে অন্য খাদ্যের ঘাটতি পূরণে সক্ষম হলো, শুধু তারাই বাঁচল। অন্যরা এ দুর্ভিক্ষ নিশ্চিহ্ন হয়ে গেল। যারা টিকল তাদের মধ্যেও চলল একই পদ্ধতিতে চেহারা বাছাই। শেষে এ থেকেই সৃষ্টি হলো প্রাণ। কিন্তু কোয়াসের ভেট কণিকার রাসায়নিক সংগঠনের এই পরিবর্তনের কি কোনো কারণ ছিল? সেই রহস্যময় কণ্ঠ প্রশ্ন করল। একে সম্ভবত মিউটেশন, অর্থাৎ এদের রাসায়নিক সংগঠনের আকস্মিক পরিবর্তন বলা যেতে পারে। আর এর কারণ অনেক কিছুই হওয়া স্বাভাবিক, যেমন অতিবেগুনি রশ্মি কিংবা মহাজাতিক রশ্মির আঘাত। কিন্তু শেষ নেই। আমি জানি যে শুরুতেই তাকে থামিয়ে দিল, তারপর বলল, যেমন অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল সৃষ্টির জন্য যে শক্তির এনজাইমের প্রয়োজন আদিম সমুদ্র তা ছিল না। সুতরাং অ্যামিনো অ্যাসিড থেকে কিভাবে প্রোটিন সৃষ্টি হলো এই রহস্য আজও আমাদের অজ্ঞাত। কিন্তু ইদানিং রুশ বিজ্ঞানীরা তো এ সম্পর্কে কিছু নতুন তথ্য সংগ্রহ করেছেন। সেই তারকা বিস্ফোরণের কাহিনী। তাই সন্দেহ নেই এইরকম কিছু ঘটা খুবই সম্ভব। পৃথিবী থেকে যদি 25 আলোকবর্ষ দূরেও কোনো তারা বিস্ফোরিত হয়, তবে এ থেকে উৎক্ষিপ্ত শক্তি প্রবাহে পৃথিবীতে এমন কিছু ঘটা হয়তো সম্ভব। তবু কি জানো, এই অনুমান মাত্র কোনো তথ্য নয়। একটু থেমে সে বলল,
আদিম সমুদ্রে প্রাণ সৃষ্টির ক্ষেত্রে দ্বিতীয় সমস্যা হলো নিউক্লিক অ্যাসিডের স্থায়িত্ব। এই অ্যাসিড জীবনের অপরিহার্য উপাদান, অথচ লক্ষ লক্ষ বছর ধরে এদের পক্ষে সেই সমুদ্রকে টিকে থাকা খুবই অসম্ভব ঘটনা। কিন্তু তুমি অধ্যাপক হ্যারাল্ডের উরের সেই বিখ্যাত হিসেবটি জানো। সে কণ্ঠ তাকে প্রশ্ন করল। জানতাম, এখন ঠিক মনে নেই। তবে শোনো, আমার মনে আছে, আদিম সমুদ্রের শতকরা 10 ভাগ ছিল জৈব পদার্থ। সেই সমুদ্র 15 কোটি ঘন কিলোমিটার জল থেকে, তবে এই জৈব পদার্থের পরিমাণ হবে 1,50,00,000 ঘন কিলোমিটার। সুতরাং এ থেকে 30,60,000 ঘন কিলোমিটার আয়তনের অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈব পদার্থের সৃষ্টি সম্ভব। আশ্চর্য, অদ্ভুত। আরেক সঙ্গে যোগ করো 200 কোটি বছর সময়, অতিবেগুনি রশ্মি, গামা রাশি এবং অন্যান্য আলোক রশ্মির পর্যাপ্ত বিকিরণ। সেই সমুদ্রের ঈষৎ ক্ষার জাতের জীবনের উপযোগী একটি প্রোটিন কিংবা ডিএনএর মহা অণুর সংশ্লেষে। তারপর তোমার কি খুব অসম্ভব ঘটনা মনে হয়? অবিশ্বাসের প্রশ্ন এখানে খুবই অবান্তর নয় কি? বিজ্ঞানীর পক্ষে রাসায়নিক প্রক্রিয়ার জীবনের উদ্ভবে আস্থা স্থাপন ছাড়া আর দ্বিতীয় কি গ্রহণযোগ্য তথ্য রয়েছে? তার মনে পড়ে যে জেডি বার্নেলের দেওয়া জীবনের সংজ্ঞাটি, ও যাতে শুনে পায় এমনি জোরে আওড়ানো। জীবন নির্দিষ্ট অবয়বের আয়তনে সীমিত, পোষণক্ষম একটি রাসায়নিক প্রক্রিয়ার বিশেষ। একটু আক্ষেপ করল সে, ভাবল সেই রাত্রির হয়তো এর উপর কোনো মন্তব্য করবে, কিন্তু কোনো সাড়া না পেয়ে হতাশ হলো সে। তারপর জোরে ডাকল, তুমি কি চলে গেলে? কোনো সাড়া এলো না। তার বদলে ফোন বেজে উঠল। তার স্ত্রী তাকে ডাকছে। ব্রেকফাস্ট তৈরি, সবাই বসে আছে। তার খেয়াল হলো বাইরে রোদ উঠেছে। সে তার বাতিটা নিভিয়ে দিল। ঘর ভরে গেল রোদে। তাড়াতাড়ি বাইরে এলো সে। আজকের দিনের আরম্ভটি তার আশ্চর্য মনে হলো। কৃষ্ণচূড়ার ডাল ফুলে ফুলে নুয়ে পড়েছে। এরই মধ্যে রাজসিক গাম্ভীর্যে ডাকছে একটি কোকিল। ঘাসের ডগায় ঝুলছে ভোরের শিশির। ঝাঁকে ঝাঁকে উড়ে চলছে যাযাবর হাঁসের দল। ভোরের বেড়ানো সেরে ঘরে ফিরেছেন বৃদ্ধের দল। 2-1টি গাড়ি বেরিয়েছে পথে। জীবনের কলরব ছড়িয়ে পড়েছে সহিষ্ণু সুন্দর পৃথিবী সর্বত্র। তার মনে হলো, জীবন কি বিচিত্র, কি আশ্চর্য, অথচ কি সীমাহীন রহস্য লুকানো রয়েছে এর গভীরে। মনে পড়ল অ্যারিস্টটলের কথা, জীবন যে আদিম সমুদ্রের জেলি জাতীয় এক জড় পদার্থ থেকে সৃষ্টি হয়ে পরে উন্নততর উদ্ভিদ প্রাণীতে বিবর্তিত হয়েছিল, এ সম্পর্কে তিনি নিঃসন্দেহ ছিল। কিছু কিছু আজগুবি তথ্য বাদ দিলে 2000 বছর আগের এই ধারণা কি আজ মিথ্যা প্রমাণিত হয়েছে? হয়নি। আজ অবশ্যই এই প্রক্রিয়ারই জীব সৃষ্টি সম্ভব হয়, কারণ আদিযুগের সেই আবহাওয়া এখন অনেক বদলে গেছে। তাছাড়া জীবনের কোনো অনুসৃষ্টি হলে তা গ্রাস করার জন্য এখন জলস্থলে অন্তরিক্ষে প্রাণীর অভাব নেই। কিন্তু এই কোটি কোটি বছর আগে, যেদিন সেই আদিম সমুদ্র প্রাণের প্রথম বীজ অঙ্কুরিত হয়েছিল, সেদিন থেকে গ্রাস করার জন্য সেখানে কোনো প্রাণী ছিল না। গাড়ির হর্ন শুনে সে চমকে উঠল। খেয়াল হলো বড় রাস্তা এসে গেছে, আর একটু পরেই তার বাড়ি। স্ত্রী ও ছেলে মেয়েরা তার জন্য অপেক্ষা করছে। সে দ্রুত এগিয়ে চলল তার গন্তব্যে।
আর আমাদের গল্পটিও শেষ হলো এখানে। উরাশিমা তারোর কাহিনী। জাপান। সমুদ্রের ধারে এক গ্রাম, খুব ছোট। সেখান থেকে এক অল্প বয়সী জেলে, তার নাম উরাশিমা তেরো। রোজ সে সমুদ্রে মাছ ধরতে যায়, মাছ ধরেই সে সংসার চালায়। তা আর বুড়ো বাপ মাকে খেতে পড়তে দেয়। একদিন সে নৌকাতে করে মাছ ধরতে সমুদ্রে গেল। নৌকাটা বেশ ছোট। সেদিন ঝড় হচ্ছিল, বাতাস খুব জোরে বইছিল। সমুদ্রে বিরাট বিরাট ঢেউ গর্জন করছিল। সারাদিন অক্লান্ত পরিশ্রম করল উরাশিমা তারো, কিন্তু বলতে গেলে কিছুই ধরতে পারল না। তারও সেদিন সন্ধে পর্যন্ত তার নৌকাতে রইল। তবু দিনের শেষে সে মাত্র 3টে ছোট ছোট মাছ ধরতে পারল। তারোর মনটা খারাপ হয়ে গেল। নৌকা তীরে রেখে বাড়ির দিকে রওনা হলো সে। পথে গ্রামের কয়েকটি ছেলের সাথে তার দেখা হলো। তারা সমুদ্রের ধারে গেল, গোল হয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল। তার হাতের লাঠি দিয়ে কিসের উপর যেন খোঁচা মারছিল। তারও অবাক হলো, একটা কৌতূহল জাগলো তার মনে। ব্যাপারটা দেখবার জন্য সে এগিয়ে গেল। ছেলেরা একটা সুন্দর ছোট কাছিমকে খোঁচাচ্ছিল। কচ্ছপের গা থেকে 5 রকমের রং ছড়াচ্ছে। ছোট্ট কাছিমটা কষ্ট পাচ্ছে। তারও ছেলে কটির কাছে গিয়ে বলল, ওরকম করো না, ওটাকে ছেড়ে দাও। কিন্তু দুষ্ট ছেলের দল তার কথায় কান দিল না। তারা আরো জোরে কচ্ছপটাকে মারতে লাগলো। তখন তারও ছেলের দলটির কাছে তার 3টি মাছের বদলে কচ্ছপটি চাইল। ছেলেরা রাজি হয়ে গেল। তারও যত্ন করে কাছিমটাকে 2 হাতে তুলে সমুদ্রের পানিতে নামিয়ে দিয়ে বলল, যাও, বাড়ি যাও, আর কোনোদিন এখানে এসো না। দেখছো না ছেলেরা ভারী দুষ্ট, তোমাকে দেখতে পেলে ধরে ফেলবে, আবার তোমাকে কষ্ট দেবে। যাও, ভালোয় ভালোয় বাড়ি চলে যাও। কাছিমটা সাঁতার কেটে এগুতে লাগলো, আর বারবার পেছনে ফিরে তাকাতে লাগলো। তার চোখের দৃষ্টিতে কৃতজ্ঞতা। পিছনে ফিরে বারবার তাকিয়ে যেন তারোকে ধন্যবাদ জানাচ্ছিল। আস্তে আস্তে সে ঢেউয়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারও খালি হাতে ঘরে ফিরে এলো। পরদিন সেদিনও সমুদ্রে তুফান বইছিল। তারও তবু মাছ ধরতে গেল। আজ যেভাবে হোক ঝুড়ি ভরে মাছ আনবে বলে পণ করে বেরোলো। কিন্তু দুপুর পর্যন্ত একটা মাছও ধরতে পারল না। সন্ধে পর্যন্ত ঝুড়ি খালিই রয়ে গেল। অর্থাৎ সারাদিনও সে একটা মাছও ধরতে পারল না। আজ আর হবে না, আজও খালি হাতেই ফিরে যেতে হবে। সে শেষবারের মতো চেষ্টা করল। সমুদ্রের পানিতে ছিপ ফেলল। হঠাৎ একটা টান লাগলো ছিপে। টানটা বেশ ভারী মনে হলো। ছিপটা দস্তর মতো রামধনুর মতো বেঁকে গেল। তারও ছিপে হেঁচকা টান দিল। বড়শিতে একটা কি যেন চকচক করছে। যতই কাছে আসছে ততই। অবশেষে একটা সুন্দরী রাজকন্যা পানির উপর ভেসে উঠল। তার পেছনে পেছনে একটা বড় কাছিম ভেসে উঠল। রাজকন্যাকে দেখে তারও ভীষণ অবাক। তার মুখের কথাটি নেই। রাজকন্যাই তারোকে বলল, আমাকে চিনতে পারছো না? আমি গতকালের সেই কচ্ছপ। তুমি আমাকে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচাচ্ছিলে। আসলে আমি কিন্তু সমুদ্রের রাজকন্যা। আজ তোমাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। তোমাকে আমার বাবার রাজপ্রাসাদে যাবার জন্য আমন্ত্রণ জানাতে এসেছি। আমার বাবা তোমাকে দেখতে চান, চলো আমার সঙ্গে। রাজকন্যার কথা শেষ করে তারও হাত ধরল। তাকে বড় কাছিমটার পিঠে বসিয়ে দিল, আর কাছিমটা নিঃশব্দে সমুদ্রের নিচে ডুব দিল। তারও সমুদ্রের গভীর তলে যেতে লাগলো। চারদিকে পানি যেন কালো। রাজকুমারী বলল, তোমার চোখ বন্ধ করো আর শক্ত করে ধরে রাখো।
কাছিমটা এগিয়ে চলল। শ্যাওলার জঙ্গলের ভেতরে দিয়ে তারও এগিয়ে চলল। অনেকক্ষণ কেটে গেল। অবশেষে রাজকন্যা বলল, এবার তুমি চোখ খুলতে পারো। তারও চোখ খুলল। তার চোখের সামনে আলো ঝলমল করে উঠল। সামনে একটা সুন্দর রাজপ্রাসাদ দেখতে পেল সে। প্রাসাদের দেওয়ালে আলো পড়ে চকচক করছিল। তারকে সঙ্গে নিয়ে রাজকন্যা রাজপ্রাসাদে প্রবেশ করল। সমুদ্ররাজ তারকে আন্তরিক অভ্যর্থনা জানালেন। তার মেয়েকে উদ্ধার করবার জন্য তারকে ধন্যবাদ জানালেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিছুক্ষণের মধ্যে তারুর সম্মানে এক ভোজের ব্যবস্থা করা হলো। সুন্দর সুন্দর মাছের দল নাচ গান করতে লাগলো। সারা রাজ্যে যেন আনন্দের ধুম পড়ে গেল। সমুদ্ররাজ তারকে বললেন, তুমি আমাদের এখানে এসেছো, এটা এক অন্য পৃথিবী, সমুদ্রের তলার এক সুন্দর জগৎ। তুমি আর পৃথিবীর মানুষ নও, এখন আমাদের পৃথিবীর মানুষ। তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের পৃথিবীতে থেকে যাও, চিরজীবন তোমার সুখে কাটবে। তারও সমুদ্রের তলার পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে তার মা বাবার কথা ভুলে গেল। উপরের পৃথিবী কোথায় তার মনে রইল না। সে সমুদ্র রাজ্যের প্রস্তাবে রাজি হয়ে গেল। ভুরিভোজ এবার বিয়ের উৎসবে পরিণত হলো। সারা রাত ধরে উৎসব চলল। 3 বছর কেটে গেল সমুদ্রের নিচে রাজ্যে। তারোর 3টি বছর পার হলো। তার কাছে এটা যেন স্বপ্নের মতো মনে হয়। 3টি বছর যেন কেমন করে কেটে গেল তারও বুঝতে পারেনি। তারপর একদিন রাজকন্যা তারকে একটা ঘরে নিয়ে গেল। তারও কোনো দিন এই ঘর দেখেনি। ঘরটিতে 4টি জানালা চারদিকে। তারও পূর্ব দিকের জানালাটি খুলল। বাইরে বসন্ত ঋতু চলছে। চেরি গাছগুলো ফোটা ফুলে বড় সুন্দর দেখাচ্ছে। গাছে গাছে কোকিল গান গাইছে। তারও এবার উত্তর দিকের জানালাটি খুলল। বাইরের গরমকাল, গাছে গাছে নানা রঙের ফুটন্ত ফুল, পাখিরা কিচির মিচির করছে। এবার তারও পশ্চিম দিকের জানালা খুলল। বাইরে শরৎকাল, গাছের পাতা রং বদলাচ্ছে, হরিণের ডাক শোনা যাচ্ছে। দক্ষিণ দিকের জানালা খুলল। তারও নিজের গ্রামটি দেখতে পেল। সেখানে তখন শীতকাল। এই গ্রামই তো তার বাড়ি। তার গ্রামের পাশেই সমুদ্র। এই সমুদ্রেই তো তারও মাছ ধরত। জানালার বাইরে তার গ্রামের খুব জোরে বরফ পড়ছে আর দক্ষিণা বাতাস বইছে। হঠাৎ তারুর বাপ মায়ের কথা মনে পড়ে গেল। সমুদ্রের উপরের জীবনের কথা মনে পড়ল। ঘরে ফেরার জন্য তার মন উতাল হয়ে উঠল। তারও বাড়ি ফিরে যেতে চাইল। সে রাজকন্যাকে বলল, আমি এখানে খুব সুখেই ছিলাম, তবু আবার আমার বাড়িতে ফিরে যেতে চাই। রাজকন্যা তাকে আটকাতে চাইল, কিন্তু তারও কিছুতেই মানল না। সে ফিরে যাবার জন্য পণ রইল। তাই রাজকন্যা তাকে আর বাধা দিল না। বিদায়ের সময় রাজকন্যা তারকে একটি সুন্দর বাক্স উপহার দিয়ে বলল, তুমি এটা তোমার সঙ্গে নিয়ে যাও। এটা একটা জাদুর বাক্স। এই বাক্স কাছে রাখলে তুমি আমাকে দেখতে পাবে আর আমিও তোমাকে দেখতে পাবো। কিন্তু মনে রেখো, কিছুতেই এটা খুলবে না, কোনো অবস্থাতেই না। তারও বাক্সটি নিল। বড় কাছিমটিকে তারুকে সমুদ্রের তীরে পৌঁছে দিল। সমুদ্রের তীর আগের মতোই লাগলো তারুর কাছে, একটুও বদলায়নি। কিন্তু গ্রামের বাড়ির ঘরগুলো যেন অন্যরকম হয়ে গেছে। মানুষগুলো যেন কেমন বদলে গেছে। তারু অস্বস্তি বোধ করতে লাগলো। সে নিজের বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু না, কোথাও সে তার বাড়ির চিহ্নও দেখতে পেল না। তারও খুব অবাক হলো। সে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটি লোকের সঙ্গে দেখা হলো, কিন্তু তারও লোকটিকে চিনতে পারল না। তারও লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতে পারেন উরাসীমা তারুদের বাড়িটা কি হয়েছে? এই তো ওখানেই তো ছিল তাদের বাড়িটা। লোকটিকে অবাক হয়ে বলল, তারুসীমা? তারু? ও
ও হ্যাঁ, মনে পড়ছে, তার কথা শুনেছি বটে, কিন্তু সে তো 300 বছর আগের কথা। এখন এই নামে এক এক অল্প বয়সী জেলে এই গ্রামে বাস করত, কিন্তু একদিন সে সমুদ্রে মাছ ধরতে গেল, আর ফিরে এলো না। লোকে বলে সে নিশ্চয়ই সমুদ্রের নিচে কোনো রাজ্যে চলে গিয়েছে। 300 বছর! তারও কথাগুলো শুনে অত্যন্ত দুঃখ পেল, খুব বিস্মিত হলো, মনটা কেমন যেন বেসামাল হয়ে গেল। সে সমুদ্রের তীরের দিকে হাঁটতে শুরু করলো, আর বসে চিন্তা করতে লাগলো এতগুলো বছর কেমন করে চলে গেল। তার তো ঠিক মনে আছে সমুদ্রের নিচের দেশে সে 3টি বছর মাত্র কাটিয়ে এসেছে। সে ব্যাপারটা ঠিক বুঝতে পারল না, তার কিছুই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক হয়ে পড়ল। এখন তার কি করা উচিত সে ঠিক করতে পারল না। হঠাৎ তার চোখ বাক্সের উপর পড়ল। রাজকন্যা তাকে এই বাক্স উপহার দিয়েছিল। তারও রাজকন্যার উপদেশ ভুলে গেল। সেই বাক্সটির মুখ খুলে ফেলল। সঙ্গে সঙ্গে বাক্সের ভিতর থেকে 3 রঙের ধোঁয়া বেরিয়ে এলো। আর পর মুহূর্তেই তারও আর সেই অল্প বয়সী ছেলে রইল না, হয়ে গেল বুড়ো, গায়ের চামড়া ঝুলে পড়া আর একরাশ সাদা লম্বা দাড়িওয়ালা এক থুত্তুরে বুড়ো। সব যোগানকে পাকিস্তান। এক অহংকারী বাদশার 7 শাহজাদি ছিল। তারা ছিল খুব সুন্দরী, নির্মম ও নিষ্পাপ চরিত্রের। বাদশাহ তাদের সবাইকে অত্যন্ত ভালোবাসতেন, তবে সবার চেয়ে ভালোবাসতেন ছোট শাহজাদিকে। সে শুধু সবার সেরা সুন্দরী ছিল না, তার মতো রাঁধুনিও সারা রাজ্যে আর ছিল না। রোজ সকালে দরবারে যাবার আগে বাদশাহ শাহজাদিকে ডাকতেন, তাদের জিজ্ঞেস করতেন, আচ্ছা তোমরা বলো তো মা, তোমাদের জন্য সব যোগানকে? 6 শাহজাদি সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি দেশের বাদশাহ, আমাদের জন্মদাতা, আপনিই তো আমাদের সব যোগান। কিন্তু ছোট শাহজাদি কোনো জবাব দিত না, চুপ করে থাকতো। একদিন বাদশাহ ছোট শাহজাদিকে জবাব দেবার জন্য তাগিদ দিলেন। শাহজাদি বললেন, শাহানশাহ, আমার জন্মদাতা খোদা আমাদের ভাগ্য নিয়ন্তা, তিনি আমাদের সব যোগান। আমাদের যা কিছু আছে, আমরা যা কিছু খাই, সব কিছুই আমরা তার কাছ থেকে পাই। শাহজাদির জবাব শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন। তিনি চমৎকার করে বলে উঠলেন, যাও, বেরিয়ে যাও। তিনি একজন ক্রীতদাসকে ডেকে শাহজাদিকে গভীর বনে ছেড়ে দিয়ে আসতে হুকুম দিলেন। শাহজাদি বনের ভেতর গুম হয়ে বসে তার দুর্ভাগ্যের কথা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালবেলা একটা মিষ্টি বাঁশির সুর তার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখে এক তরুণ বাঁশি বাজাচ্ছে। তরুণ কেমন করে এই বনে এলো? শাহজাদি জানতে চাইল। তরুণ বলল, আমি আমার মনিবের মোষ চড়াতাম, গতকাল একটা মোষ হারিয়ে গেছে, ভয়ে আমি বাড়ি যাইনি। হারিয়ে যাওয়া মোষটাকে ফিরে পাবার জন্য আমি বাঁশি বাজিয়ে চলছি। কিন্তু শাহজাদি, আপনি এই বনে এলেন কেমন করে? শাহজাদি জবাব দিল, আমিও আর বাড়ি ফিরে যেতে পারবো না। আচ্ছা তুমি